আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি আমাদের বাড়ির চারদিকে হনুমানের ছড়াছড়ি। তো দেখতেই পাচ্ছ একদম গেটের ওপরে, তোমরা লক্ষ্য করো। তো আমার কিন্তু হনুমানকে খুব ভয় লাগে। আর আমাদের পাঁচিলের ওপরে আগে যখন পেরেক দেওয়া ছিল না, তখন কিন্তু ওরা সবার আগে এসে আমাদের পাঁচিলে লম্বা হয়ে সব বসে পড়তো, মানে পুরো পাঁচিলটাতে এক লম্বায় সব বসতো। আর কলপাড়ে যখন জলের গামলা রাখা থাকতো তখন সেই জলগুলোকে খেত, তারপর বাড়ির মধ্যেই খেলা করতো। আমি এর আগে আমার পুরনো একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছি, আমার ঠিক মনে নেই ভিডিওটা, নাহলে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেব, দেখো তোমরা, খুব ভালো লাগতো। তো যাই হোক, আমি সকালবেলা ওই 5:30টার দিকে আজকে ঘুম থেকে উঠেছি। আর আগের দিন তো তোমাদেরকে বলেছি যে আজকে বাজারে যাব। আর সকালবেলার দিকে আজকে তাড়াতাড়ি কাজকর্ম সব সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে দেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ওই জন্য সব কাজগুলো বাজারে যাওয়ার আগেই কমপ্লিট করে নেবো। আসার পরে রান্নাবান্নাটা করলেই কিন্তু আজকে মোটামুটি বলতে পারো যে সব কাজ আমার সময়ের আগে হয়ে যাবে। আর পুচকুসোনা শুভ তো আজকে স্কুলে যাচ্ছে না, যেহেতু স্কুলে আজকে স্পোর্টস আছে, আর ওটা খেলাধুলাতে কোনো কিছুতে নাম দেয়নি। আর আমাদের এখানকার ওয়েদারটাও কিন্তু দুদিন ধরে বৃষ্টি, মানে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। কালকে রাতেও বৃষ্টি হয়েছে, সকালের দিকটা তোমরা দেখলেই বাইরেটা কেমন মেঘলা হয়ে আছে। তো যাই হোক, ওদেরকে যেহেতু স্কুলে পাঠাচ্ছি না, তো ওই জন্য ওদেরকে ডাকবো না এখন। আর এত সকালে ওরা উঠে করবেটাই বা কী? অন্য দিন তো শুভ উঠে পড়তে বসে, এক্সারসাইজ করে, কিন্তু আজকে যেহেতু স্কুলে যাচ্ছে না, তো ওই জন্য আমি আর সকালের দিকে ওদেরকে ডাকছি না। তো কালকে রাত্রিবেলা গ্যাসটা পরিষ্কার করতে পারিনি, তারপরে থালা বাসন আমরা খাওয়া দাওয়ার পরে যেগুলো ছিল সেগুলোও মাজতে পারিনি, কারণ তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে একটু জলের সমস্যা। তো সেই কারণে কিছু কাজ কখনো কখনো রয়ে যায়, সব দিন নয়, কিন্তু সেটা ম্যানেজ করতে আর কিছু করার নেই। যেহেতু দেখো সংসারের সব কিছুই বুঝে চলতে হয়, সেটা খাওয়া দাওয়া হোক, কাজকর্ম হোক, সব কিছুই নিজেকে বুঝে মেনটেন করে চলতে হয়। ওই জন্য সব দিন সমান যায় না, মানে প্রত্যেকটা দিন মানুষের কিন্তু একরকম যায় না। দেখবে প্রত্যেক দিনই কিছু না কিছু পাল্টিয়ে পাল্টিয়ে আমাদের লাইফে কিন্তু করতেও হয়, আর সেটাই স্বাভাবিক হওয়াটা। তো কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, আর তারপরে এই যে গ্যাসের বার্নারগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। বার্নার নয়, এগুলোকে স্ট্যান্ড বলে সম্ভবত। তো এগুলো আমি কিন্তু প্রত্যেক দিন ধুয়ে দিই, যতবার গ্যাস পরিষ্কার করি আমি কিন্তু এগুলোকে বারবার করে ধুয়ে দিই, কারণ যখন দেখবে বেশি দিন ধোবে না, রেখে দেবে, তখন না জং পড়ে যায়, তখন এই লোহার স্ট্যান্ডগুলো কিন্তু খারাপ হতে থাকে। ওই জন্য ধুয়ে দেওয়াটা সবথেকে ভালো। তো বেসিনের মধ্যে এই টুকটাক কাজগুলো করি যখন রানিং জল থাকে, যেরকম গ্যাসের ওভেন পরিষ্কার করা, তারপরে গ্যাসের বার্নারগুলো ধোয়া, স্ট্যান্ডগুলো ধোয়া। বাকি থালা বাসন টালা বাসন আমার কিন্তু এই বেসিনে একদম ধোয়া যায় না। বেসিনটা খুবই ছোট, আর কলের সাথে বেসিনটা একদম মানে সামান্য একটুখানি দূরত্বের মধ্যে। এর মধ্যে একটা বাটিও নাড়ানো যায় না, বোতলও ভরা যায় না, ওগুলো কিচ্ছু করা যায় না। তো বাইরে যেহেতু সব কিছু জলের কাজকর্ম করতে হয়, তো গ্যাসের ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি দেখো কালকের থেকে নিয়ে এখনও পর্যন্ত যে কটা বোতল ফাঁকা হয়েছে সেগুলোকে ভরবো। আর এই ড্রামটার জলটা আমরা রাত্রিবেলা ব্যবহার করি, মানে বাইরে বাইরে হয়তো হাত মুখ ধোয়া, খাওয়ার পরে তারপরে টুকটাক থালা বাসন ধোয়া, এগুলো করার জন্য একটাই ড্রাম আছে। তো আমাকে খুব তাড়াতাড়ি দুটো ড্রাম নিতে হবে, কারণ সেই ধরো সকালবেলা বেরোবো আর সন্ধেবেলা বাড়ি আসবো, মানে আমি শুধু ওই মর্নিংয়ে, মানে এই যে এখন দেখছো 6টার জলটা, তো সেটাই প্রত্যেক দিন পাবো। তার মধ্যে আমাকে কাজও করতে হবে, জল ভরেও রাখতে হবে, নিজেকেও স্নান করতে হবে। তো সেই কারণে আমার 2-3টে এখন ড্রাম কেনার খুবই দরকার। আর দেখবে যখন মানে একটু হাতে টানাটানি থাকবে না, তখনই কোনো না কোনো দিক দিয়ে কিন্তু খরচা চলেই আসে। এখন কিভাবে কি করব আমি নিজেও বুঝতে পারছি না। সামনেই মাত্র কটা দিন, তারপরে তো আমাকে কাজের জন্য জয়েন করতেই হবে। এই কটা দিন যে আমাকে ছুটি দিয়েছে, এটাই আমার বলতে গেলে একদিকে কপাল। কারণ নতুন কাজে দেখবে সব সময় চায় যে মালিকরা যেটা বলবে সেটাই করার, স্টাফদের কথা বা যারা কাজ করে তাদের কথা শোনে না। বাট আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে এই কটা দিনের জন্য অন্তত একটু সময় দেওয়া হোক, নাহলে আমার দ্বারা কাজটা করা সম্ভব নয়। কারণ হঠাৎ করে দুটো ছেলে মেয়েকে নিয়ে একা সংসারে খুবই অসুবিধার ব্যাপার। তো যাই হোক, তারা আমার কথা রেখেছে, তো সেই জন্য একটু গুছিয়ে নিচ্ছি সব কিছু আস্তে আস্তে। আর বেশি দিন তো নেই, সামনের সপ্তাহতেই রাস পূর্ণিমা। তো চেষ্টা করছি এই সময়টাতে তোমাদের যেমন ভিডিও শেয়ার করছি সেরকম তখনও করব, কম বেশি করব, কিন্তু তোমাদের সাথে সব কথাগুলো শেয়ার করব। যেমন ধরো কাজকর্ম যদি সব কিছু শেয়ার করে উঠতে নাও পারি, তবু কিন্তু প্রত্যেক দিন কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তারপরে বাড়িতে তো রান্নাবান্নাটা আমিই করব, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু প্রত্যেক দিন যে এতটা মানে পরিমাণে কাজকর্ম বা তোমাদের সাথে যে বড় ভিডিও শেয়ার করি, সেগুলো হয়তো পরিমাণটা কমে যাবে, কাজকর্মটা কম দেখাবো, তারপরে হয়তো ভিডিওটাও কম হবে, তোমাদেরও সুবিধা হবে। অনেকে লং ভিডিও বেশিক্ষণ ধৈর্য ধরে দেখতে পারো না, সেক্ষেত্রে তোমাদের অনেকেরই ভালো হবে।
তো যাই হোক, যা হবে পরে দেখা যাবে। তো আমি সব কাজকর্ম সেরে নিয়ে কিন্তু এবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো আজকে তো তোমাদেরকে বললাম যে সকালে স্নান করে নেবো, তো ওই জন্য সব কাজ করে নিচ্ছি, কিছু রাখবো না, শুধু স্নান করে বাজার করে এসে রান্নাটা করব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিলে আমারও কিন্তু অনেকটা পিছুটান কমে যাবে। তো দেখো বৃষ্টি হয়েছে বলে পুরো উঠোন বা চারদিক কিন্তু দেখো খুব ভিজা, জল জমেছে জায়গায় জায়গায়। তো অন্যদিন যেহেতু সকালবেলা বাসি জামা কাপড় চেঞ্জ করে আমি ফুল তুলে নিই, তো সেদিন কিন্তু আমি সব ফুলগুলো তুলতে পারি, কিন্তু আজকে যেহেতু ঝাড় দিচ্ছি, তো কিছু কিছু জায়গাতে কিন্তু শিউলি ফুল পড়ে আছে, যেগুলো আমাকে ঝাড় দিয়ে ফেলে দিতে হলো। আর গাছে অনেক শিউলি ফুল ফোটে, তোমাদেরকে দেখাবো স্নান করার পরে। গাছটা ছোট হতে পারে কিন্তু ফুলগুলো বেশ বড় বড় ফোটে। আর বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দিতে আনন্দই আলাদা। সে বাজারে তো অনেক রকমের ফুল পাওয়া যায়, সেই ফুল, আর তোমরা দেখবে বাড়িতে একটা ফুল গাছ লাগিয়ে যত্ন করে সেটাকে বড় করে তারপরে যদি সেখান থেকে একটাও ফুল হয় না, মানে এত ভালো লাগে যে সেই আনন্দটার থেকে বড় আর কিছু হয় না। তো আজকে পদ্ম ফুল বেশি ফোটেনি, জবা ফুলও বেশি ফোটেনি, আর শিউলি ফুলগুলো ফুটেছে মোটামুটি, কিন্তু অনেকটা বড় হয়ে ফুটেছে, কারণ অন্যদিন এতটা বড় হয় না। তবে শিউলি ফুলগুলোর মধ্যে সব কটাতে নোংরা কাদা লেগেছে, তো সেগুলোকে একটু ধুয়ে নিতে হবে। তো এদিকে দেখো আমি ঝাড় দিয়ে কিন্তু ঝাড়ুটা ধুয়ে রাখলাম। আর আমি কিন্তু প্লাস্টিকের ঝাঁটা ইউজ করি। আমি যখন থেকে মানে উঠোনটা হয়েছে আমাদের, তারপর থেকে কিন্তু আমি প্লাস্টিকের ঝাঁটা ইউজ করি, নারকেলের ঝাড়ু ইউজ করি না। প্লাস্টিকের ঝাঁটাতে কিন্তু সুন্দরভাবে ঝাড় দিলে নোংরাও চলে যায়, তারপরে ধুলোবালিগুলোও কিন্তু চলে যায়। তো কিছুদিন আগে আমাকে একটা কমেন্ট করা হয়েছিল, মানে একজন দিদি বা বোন, কি বলবো জানি না, তুমি আমার থেকে বয়সে ছোট হও কি বড়, তো কমেন্ট করেছিলে যে আমি কোন ফেস ওয়াশ ইউজ করি, তারপরে আমি কোথা থেকে আমাদের জিনিসপত্রগুলো কেনাকাটি করি। হয়তো তুমি কসমেটিকের কথা বলেছো, মানে যেটুকু যা ইউজ করি। তো আমি কসমেটিক তো বলেছি এর আগে যে অনলাইন থেকে যখন দেখি যে সস্তাতে পাওয়া যাচ্ছে তখন তো অর্ডার করি, মানে পুজোর টাইমটা, যেরকম দুর্গা পুজো, কালী পুজো এরকম। তো এবছর তো কিছু অর্ডার করিনি, আগেরবার কিছু অর্ডার করেছিলাম। আর তাছাড়া আমাদের এখানে একজন হোলসেলার দাদা আছে, তার দোকানে গেলে পরে জিনিসের দামটা কিন্তু অনেকটাই মানে কম পরিমাণে পাওয়া যায়। তো ক্রিম বলো, তারপরে টোনার বলো, এইসব জিনিসগুলো আমি ওনার কাছ থেকে নিয়ে আসি। আর ফেস ওয়াশটা হিমালয়ার ফেস ওয়াশ ইউজ করি, মানে ওই যে পাওয়া যায় না 15 টাকার যে টিউবগুলো, সেগুলো তো ইউজ করি। আর শপিং মলে গেছিলাম যখন, তখন হিমালয়ারই একটা অন্য রকম ফেস ওয়াশ, মানে আমি এখানে দেখাবো তোমাদেরকে, এখন আমি মুখ ধোয়ার সময় এখন ইউজ করব। তো সেইটা মানে হিমালয়া ছাড়া চট করে কিছু ইউজ করি না। আর তাছাড়া যদি কখনও এমার্জেন্সি কিছু ইউজ করতে হয় তখন সেটা কিছু দিনের জন্য, তখন হয়তো অন্য কিছু ইউজ করা হয়, কিন্তু হিমালয়াটাই সবথেকে ভালো, যেহেতু ওর মধ্যে নিম টিম আছে, নিম হলুদ অনেক কিছু আছে, আর ওটা স্যুট করে, ওটা আমাদের সবারই স্যুট করে, ছেলে মেয়ে আমার তিনজনারই। আর প্রত্যেকটা জিনিসই এমনভাবে নেওয়ার চেষ্টা করি যাতে আমরা তিনজন ইউজ করতে পারি, ভাগে ভাগে যাতে আমাদেরকে কোনো জিনিস কিনতে না হয়, তাতে তো আরও খরচাটা বেশি হবে, তাই না? আর টুথপেস্ট বলতে আগে সেন্সোডাইন ইউজ করতাম, কিন্তু তাতে আমার দাঁতের সমস্যা বাড়ছিল কি না জানি না, তবে কমছিল না। তো সেই কারণে দাঁত তোলার পর থেকে ডাবল লাল পেস্টটা ইউজ করি, এটা কিন্তু বেশ ভালো। আর এটার পাউডারও পাওয়া যায় আর পেস্টও পাওয়া যায়, তবে পাউডারটাতে খুব ঝাঁঝ লাগে, আর পাউডারটা নষ্টও হয়, হাতে নেওয়ার পর একটু হয়তো বেশি হয়ে গেল, তো সেটা তো আর বোতলে রাখা যাবে না, তাই না? তো সেই জন্য আমরা পেস্ট ইউজ করি। তো এই হচ্ছে এখন আমাদের মানে মর্নিংয়ে সবাই মিলে ইউজ করি যেটা, এটা হচ্ছে হিমালয়ার ফেস ওয়াশ আর তার সাথে ডাবল লাল পেস্ট। আর বাকি যেগুলো আমি ইউজ করি সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি একদিন আলাদা করে ভিডিওতে, বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম। এছাড়া আদার্স কিছু এক্সট্রা ইউজ করার দরকার পড়ে না। আর হ্যাঁ, শ্যাম্পুটা যদি বলো, তাহলে শ্যাম্পু কিন্তু ক্লিনিক প্লাসের পাতা ইউজ করি। যখন স্ট্রেটনিং করেছিলাম তখন ওখান থেকে যেটা বলে দিয়েছিল পার্লার থেকে, তো সেটাই ইউজ করেছিলাম কিছুদিন কেনার পরে। তারপরে আবার নর্মাল চুল যখন হয়ে গেছে, স্ট্রেটনিংটা চলে গেছে, তো তারপর থেকে আবার ওই ক্লিনিক প্লাসই ইউজ করি। আজকে যেহেতু বেরোবো, বাজারে যাব, তো ভেবেছিলাম যে মাকে গিয়ে কটা শিউলি ফুল আর তার সাথে পদ্ম ফুল দিয়ে আসবো, কিন্তু গাছে গুনে গুনে মাত্র 3টে ফুল হয়েছে। তোমরা বিশ্বাস করবে না, এই কটা দিন এতগুলো করে ফুল হলো, আর আজকে দেখছি মাত্র 3টে ফুল হয়েছে।
তো ভাবলাম ওর মধ্যে থেকে মাকে আর কি দিতে যাব, কারণ ঠাকুরকে দিতেই তো লেগে যাবে। আর সত্যি কথা বলতে কি বলো তো, চারোদিকে জল জল তো, তারপরে মইটাও ভিজে গেছে। তো আজকে আর সাহস করে কিন্তু আমি গাছে উঠিনি। আমি ওই নিচের থেকেই হাত বাড়িয়ে দুটো পদ্ম ফুল তুলেছি, আর একদম গাছের মাথায় যে পদ্ম ফুলটা ছিল সেটা কিন্তু গাছেই রয়েছে, কারণ রিস্ক নিতে চাইনি, কারণ যদি পা স্লিপ করে তাহলে তো ব্যাস আর দেখতে হবে না। তো সেই জন্য আমি মাকে আজকে আর ফুল দিতে পারিনি। তবে একটু রোদ উঠলে পরে কিন্তু আমাদের কাছে অনেক ফুল ফোটে। আজকে দেখো বেশি কিন্তু এখানে শিউলি ফুলও ফোটেনি, কিন্তু যে কটা ফুল ফুটেছে না একদম টাটকা, আর ফুলগুলো এতটা বড় হয়েছে, মানে অন্যদিন এত বড় ফুল ফোটে না। তো আমি কিন্তু ফুলগুলোকে আবার তোলার পরে একটু ধুয়েও নিয়েছি। তো তোমরা কারা কারা এখন শীতের ফুল গাছ লাগানো শুরু করে দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এখনও পর্যন্ত লাগাতে পারিনি, কারণ কিছুটা জঙ্গল আছে যেটা পরিষ্কার করতে হবে। আর ফুল গাছ ধরো একবারে নার্সারিতে গিয়ে যদি নিয়ে আসি তাহলে ঠিক আছে, আর নয়তো ওই পাড়ায় বিক্রি করতে কখনো কখনো আসে। তো ইচ্ছা আছে যে কিছু ফুল গাছ লাগাবো, যেহেতু শীতের সময় তো অনেক রকমের ফুল গাছ লাগানোই যেতে পারে। অনেক রকমের ফুল হয় যেগুলো সারা বছর হয় না, আর দেখতেও ভালো লাগে, আর কিনেও আনতে হবে না। কারণ অনেক সময় দেখবে শীতের সময় সিজন ওয়াইজ সিজন যে ফুলগুলো পাওয়া যায় সেগুলো যদি আমরা আনতে যাই অনেক দাম পড়ে যায়। আর বাড়িতে লাগালে পরে নিজের ইচ্ছা মতন কিন্তু ঠাকুরকে পুজো দেওয়া যায়। আর তাছাড়াও ঠাকুরকে পুজো দেওয়া ছাড়াও দেখবে গাছের মধ্যে ফুল তো সবসময় ভালো লাগেই, তাই না? তো সব ফুলগুলো তুলে নিলাম। আর গাছে কিন্তু দেখো একটা নীলকণ্ঠ ফুল হয়েছে, মানে নতুন করে একটা নীলকণ্ঠ গাছ হয়েছে, যার মধ্যে প্রত্যেক দিনই একটা করে ফুল হয়। তো এখন বাজে সকাল 7টা 40, আমার পুজো টুজো সব হয়ে গেছে। আর এই দেখো দুজনা ঘুমাচ্ছে। তো ওরা দুজন ওদের মতন ঘুমাক, আমি এখন ডাকবো না, আমি বাইরে গেটে তালা দিয়ে চলে যাব, কারণ উঠে ওরা কি করবে এখন। আর অনেক কদিন পর মানে স্কুলে ছুটি পেয়েছে, আর ওয়েদারটাও ভালো। তোমাদেরকে বললাম না যে পরশু দিন থেকেই কম বেশি বৃষ্টি হচ্ছিল, তো কালকের থেকে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে আর বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। তো সকালের দিকেও হয়েছে, অল্প বৃষ্টি হয়েছে। আর এখন আমি বাজারে যাব, তো তার আগে ভাবলাম যে একটু চা খেয়ে নিই। যদি ঠান্ডা ওয়েদার না থাকতো তাহলে ছাতুর শরবত খেয়ে যেতাম, যেহেতু ওয়েদারটা ঠান্ডা, সকাল সকাল স্নান করেছি, তো ওই জন্য 1 কাপ চা করব, খাবো, তারপরে বেরোবো। আর কিচেনটা তো দেখলেই সকালে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে সাবু ভেজানো আছে, আগের দিনের ব্লগে যারা দেখেছো তারা জানো। আর ওপরেরটাতে আছে পুচকুসোনার গায়ে মাখার জন্য তেল, নিম পাতা আর হলুদ দিয়ে, ওটা ছাকবো পরে। আর এখানে কিছু থালা বাসন ধুয়ে রাখা আছে, আর এই দেখো এই ঝুড়িতে কিছু থালা বাসন ধুয়ে রাখা আছে। তো চলো এবার আমি একটু চা করি, খাওয়া দাওয়া করি, তারপরে বেরোবো। আর আশা করছি এখন আর বৃষ্টি হবে না, কারণ বেরোবার সময় যদি বৃষ্টি হয় তাহলে ভিজতে হবে। তো তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে যা কিছু নেওয়ার আছে নিয়ে চলে আসবো। আর জামা কাপড় সব ঘরেই আমাকে রাখতে হয়েছে মেলে, কারণ বাইরে তো রোদই নেই। আর বার করার পরে যদি এখন ভিজে যায়, আমি যেহেতু বাড়িতে থাকবো না আর ওরাও ঘুমাচ্ছে, তাহলে তুলবে কে? যেটুকু শুকিয়েছে জামা কাপড় সেটুকুও ভিজে যাবে। ওই জন্য একবারে বাড়িতে এসে তারপর আমি জামা কাপড়গুলোকে মেলবো। তো চলো, এক প্রকার আমার আজকে সব কাজকর্ম হয়ে গেছে, বাজারটা করব, তারপরে এসে ধীরে সুস্থে রান্নাটা সেরে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। মানে স্নান করার কাজটাই হচ্ছে সব থেকে বড়, তারপরে পুজো দেওয়া। বাকি আদার্স কাজ কোনো কিছু নিয়ে অত চিন্তা থাকে না, কিন্তু সকাল সকাল স্নান না করলেই অনেক বেলা হয়ে যায়। আর সকালবেলার দিকে স্নান করে নিলে খুব ভালো হয়, কিন্তু কিছু করার নেই। আমার যেহেতু থাইরয়েড, তারপরে ঠান্ডার ধাত, ওই জন্য সারা বছর আমি চাইলেও সকাল সকাল স্নান করতে পারি না, এটাই সমস্যা। নাহলে সকালে স্নান করে নেওয়াটা সব থেকে বড়ো একটা মানে কাজের থেকে রেহাই পাওয়া। তো চলো এবার চাটা করি, আবার তোমাদের সাথে পরে দেখা হবে। তো
তো এখন বাজে সকাল 8:30 আর আমি চলে এসেছি বাজার থেকে। আর বাজার থেকে আসার পরে দেখলাম শুভও ঘুম থেকে উঠে গেছে, আর পুচকুসোনা তো আমি বাজারে যাওয়ার সময়ই উঠে গেছিলো। তবু আমি গেটটা বাইরে দিয়েই তালা দিয়ে গেছি। আর কি কি বাজার করে নিয়ে এসেছি চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর ফ্রিজের নিচে যেই ট্রেটা বার করে রেখেছিলাম তো সেটা তো সকালেই ধুয়ে দিয়েছিলাম, তো সেটাকেও নিয়ে আসলাম, কারণ আলু পেঁয়াজটা এর মধ্যেই ঢালবো। তবে আলুটাই রাখবো ফ্রিজের নিচের ট্রেতে, পেঁয়াজটা কিন্তু কিচেনেই রাখবো, যেমন আমি প্রত্যেক সময় রাখি। আর আলুগুলো সব ফ্রিজের নিচে রেখে দেবো। তো এখানে কি কি সবজি নিয়ে এসেছি দেখাবার আগে পুচকুসোনা বলেছিল একটা অরিও বিস্কিট আনতে, তো সেটাই তোমাদেরকে আগে দেখালাম, কারণ একটাই প্যাকেট নিয়ে এসেছি। আর মুদিখানা দোকান থেকে আনলে 3-4টে করে আনাই যায়, কারণ তখন তো সঙ্গে সঙ্গে পয়সা দিতে হয় না, খাতায় তুলে দেয়। আর যেহেতু আমি তেমন খুব একটা মানে পয়সা নিয়ে যাইনি হাতে করে, হিসাব করে নিয়ে গেছিলাম, তো সেই জন্য একটাই প্যাকেট এনে দিয়েছি। তো আবার জিজ্ঞাসা করছিল যে তোমার আর দাদার জন্য আনোনি, তো আমি বললাম এখন আপাতত একটা থেকেই খা, ওর মধ্যে মোটামুটি 5-6টার মতন থাকে, অরিও ক্রিম বিস্কিট যেটা। তো তারপরে দেখো এখানে সবজি যা কিছু এনেছি এক এক করে বার করছি। আর পুচকুসোনার জন্য কাঁচা হলুদ বলে রেখেছিলাম আমি, তো এনে দিয়েছে, ওই জন্য 250 মতন হলুদ নিয়ে এসেছি। আর তাছাড়াও কুমড়ো, বেগুন, পটল, ঝিঙে, ধনেপাতা, তারপরে আলু পেঁয়াজ, আরও কিছু সবজি আছে যেমন ভেন্ডি, তার সাথে নিয়েছি ফুলকপি, আর মাছ কিনে নিয়ে এসেছি। তো বাজারে গেলে অনেক রকমের মাছ থাকে, দেখে তো ইচ্ছে করে যে অল্প করে কিছু নিই, কিন্তু শুভ পুচকুসোনা যেহেতু সব রকম মাছ খায় না, তো ওই জন্য একমাত্র রুই মাছটাই ঠিক আছে। আর আজকে যে রুই মাছটা এনেছিলাম একটু বড় করে কাটিয়েছিলাম, ওই 600 মতন ছিল মাছটা। প্রত্যেক সময় ওই ছোট ছোট মাছ সত্যি কথা বলতে ভালো লাগে না। আর ছোট থেকে না আমরা একটু মানে মাছের পিসগুলো বড়ই খেয়েছি, কারণ আমার বাবাও সেরকম একটা খুব ছোট মাছের পিস করিয়ে বাজার থেকে আনে না, বলে একবেলা খাবো তবু এক পিস খাবো, ভালো খাবো, আর তাতে যেন মন আর পেট দুটোই ভরে। আর আমার মামার বাড়িতে মানে আমার মায়ের যে বাবার বাড়ি, তো মামার বাড়িতে তো সবারই মাছের বিজনেস, মানে বুঝতেই পারছো, ওখানে তো ছোট মাছের কোনো প্রশ্নই ওঠে না, সবই বড় মাছ। মানে আমরা বাড়িতে যেটা 2 পিস মাছ করে খাই, ওদের সেটা কিন্তু 1 পিস মাছ। তো ছোটোর দিকে দেখে আর খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে না, মানে একবার খাবো কিন্তু একটু ভালো খাবো, এটাই হয়ে গেছে এখন মানে কথা। তো সেটা তো আর হয় না, কারণ সবার সংসার তো আর একরকম নয়, তাই না? কিন্তু তবুও আমি চেষ্টা করি যে 1 পিস মাছ খাবো কিন্তু একটু বড় খাবো। ওই ছোট ছোট পিস ঝোলে দেওয়ার পরেও মনে হবে যে না, মাছগুলো মাছের মতো নয়। তো সেই জন্য আমি কিন্তু মানে মিডিয়াম মাছের পিসগুলো যেগুলো করাই ভালোই করাই, তোমরা দেখবে আমার ব্লগে কোনোদিনও ছোট মাছের পিস দেখতে পাবে না। তো আজকেও সেরকমভাবেই কাটিয়ে নিয়ে এসেছি। আর হ্যাঁ, সব থেকে যেটা জরুরি, শীতকালে কিন্তু এখন আমলকি পাওয়া যাচ্ছে, যেটা আমাদের পেটের জন্য, স্কিনের জন্য, চুলের জন্য, সব কিছুর জন্য কিন্তু খুব ভালো। তো কাঁচা আমলকি আজকে দেখতে পেয়ে আমি কিন্তু বেশ কয়েকটা নিয়ে নিলাম। প্রথমে আমি বলেছিলাম 4টে মতন দিতে, তো 4টেতে তেমন একটা ওজন কিছু হচ্ছিল না, তো ওই জন্য বললো যে ওই 200-250 মতো নিয়ে নিতে, খুব বেশি দাম নয়। আর সবজিটাও কিন্তু আমি হোলসেলারের দোকান থেকে আনি, মানে যাদের কাছ থেকে আমি একদম পাই টু পাই দামে পাই, দাম বেশি বাড়ায়ও না, আর বেছে বেছে সবজি নিজেরাই কিন্তু খুঁজে দেয়, আমাকে হাত দিয়ে জিনিস নিতেও হয় না। আর সেই সবজিগুলো কিন্তু আমি অনেক দিন করে রেখেও খেতে পারি, যেই কারণে আমি ফিক্স এক একটা দোকান ধরে রেখেছি যেখান থেকে আমি জিনিস আনি। তাতে কি হয়, মানুষের সাথে একটা পরিচয়ও হয়ে যায়, কোনো সময় যদি হাতে মনে করি যে কম পয়সা আছে, তাহলে কিন্তু জিনিসটা আমি নিয়ে এসে পরেও টাকাটা দিয়ে আসতে পারি। এটা সবটাই হচ্ছে দেখো মানুষের ভালো ব্যবহার, তাদের সাথে সম্পর্ক, এই জিনিসটাই। ওই আজকে এক জায়গায় কালকে এক জায়গায় ওইটা আমি করি না। আর আমার মনে হয় যে মানে একটা মানুষের উপরে ভরসা করাটা খুবই ভালো, তাতে যদি পরে সমস্যা হয় সেটা আলাদা কথা, কিন্তু সেই মানুষটা যদি ভালো হয়, আর দ্বিতীয়ত তাদের কাছ থেকে যদি আমি হেল্প পাই, তাহলে আমার অন্য জায়গায় যাওয়ার প্রয়োজনই বা কী, তাই না? তো যাই হোক, আমি কিন্তু সবজিটাও তোমাদেরকে বলেই দিলাম যে একজনের কাছ থেকেই ফিক্স আনি, আর তাছাড়া যদি ওনার কাছে কোনো কিছু না পাই তখন আমি অন্য জায়গার থেকে নিই। তো তারপরে এই যে এখন সাবুর পকোড়ি করব, তো সাবুটাকে তো ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকটা জল দিয়ে, তো সেখান থেকে কিছুটা জল ফেলে দিলাম, তারপরে সাবুটার মধ্যে নুন আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিলাম, আর আলু সিদ্ধ করেছিলাম, কারণ সাবুর পকোড়ি করতে গেলে একটু আলু দিতে হবে। তো আলুটাকেও তুলে সাবুর মধ্যে দিয়ে রাখলাম। আর এখানে আমি বাদামের চাটনি করব বলে মিক্সারের বাটিতে কিছুটা রসুন, নুন আর তারপরে ভাজা বাদাম দিয়ে দিলাম। তো পুচকুসোনাকে দিয়েছিলাম বাদামের খোসা ছাড়াতে, ও তো কোনো রকম ছাড়িয়ে দিয়েছে। তো আমি যখন ছাড়াই তখন মোটামুটি সব বাদামের খোসাগুলোই ছাড়িয়ে নিই, তো রেখে দিয়েছে, অসুবিধা হয় না, বাস বাদামের রঙটা একটু লাল লাল হবে চাটনিটার। আর তার মধ্যে একটু জল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝালের পরিমাণটা নিজেদের মতন।
দিতেই পারো তোমরা। আমরা বেশি ঝাল খাই তাই আমি একটু বেশি কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ এই চাটনি জিনিসটাতে একটু ঝাল না হলে ভালো লাগে না। তো আলুটা তখন গরম ছিল বলে আমি তো সাবুটা মাখিনি, তোমাদেরকে দেখিয়ে তখন রেখে দিয়েছিলাম। তো চাটনিটা করে নিয়ে আসার পরে এখন আমি কিন্তু সাবুটা মেখে নেব। তো এর মধ্যে কিন্তু অল্প করে বেসন দিয়েছি। আর এইভাবে যদি তোমরা সাবুর পকোড়ি করে খাও তাহলে সত্যি খুব ভালো লাগে। আর চাইলে তোমরা এর মধ্যে কিন্তু অল্প ভাজা বাদাম গুঁড়ো করে, মানে ওই যে হামলদিস্তাতে টুকরো করেও দিতে পারো, তাহলে কিন্তু পকোড়িতে খুব ভালো লাগে। তো এইভাবেই মাখাতে থাকবো। তারপরে ভালো করে মাখানো হয়ে গেলে 5-10 মিনিটের মতন রেখে তারপরে কিন্তু আমি ফ্রাই করে নেব। তো এখানে তৈরি হয়ে গেছে আমাদের সাবুর পকোড়ি আর তার সাথে বাদামের চাটনি। তো দেখে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে, আর এইভাবে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো। তবে খেতে খুবই ভালো, একদম কুরকুরে। আর বাদামের চাটনি বা ধনেপাতার চাটনি সেটাতে তো কোনো কথাই নেই, ঝাল ঝাল চাটনি হলে। তো এটাই আমরা সকালবেলা টিফিন করেছিলাম। তো বাইরের ওয়েদারটা দেখো, আজকে আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে, মেঘ করেছে। মাঝে একবার রোদ উঠেছিল, জামা কাপড়গুলো মেলেছিলাম, দিয়ে তুলে দিলাম তাড়াতাড়ি করে। যদি বৃষ্টি নেমে যায় তাহলে জামা কাপড় তুলতে তুলতে ভিজে যাবে। আর এই যে গাড়িটা এখনও ঢুকাইনি, গাড়িটা ঢুকাবো, কারণ বৃষ্টি পড়লে পরে আবার গাড়িটা অকারণে ভিজবে। কালকে এমনিতেই একটু ভিজেছিল। আর এদিকে আমার রান্নাবান্না মোটামুটি হয়ে এসেছে। তো এখানে মাছগুলো ভেজে রেখেছি, আর এখানে আলু ভাজা হচ্ছে সবার শেষে, মানে লাস্ট ফিনিশিং আলু ভাজাটা হলে মশলাটা কষিয়ে রান্না শেষ। আর এখানে এই যে ফুলকপি ভেজে তুলেছি, আজকে মাছে ফুলকপি দেব। আর সুজির জন্য একটা মাছ রেখেছি, এটা সিদ্ধ হবে, ওকে তো সিদ্ধই দিই, হলুদ দিয়ে ফুটিয়ে দেবো। আর এখানে হয়েছে উচ্ছে কুমড়ো ভাজা, এক তরকারি দিয়ে যেহেতু খেতে নেই ওই জন্য উচ্ছে কুমড়ো ভাজা, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। আর মাছের ঝোলটার মধ্যে ধনেপাতা দেবো। এখন যেহেতু ধনেপাতার সিজন, সব জিনিসেই মোটামুটি ধনেপাতা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগছে। আর এখানে যা মাছ আছে দুবেলার মতন করে আমাদের হয়ে যাবে, ওই জন্য আর রাখবো না, ও রাতে দিনে মিলিয়ে খেয়ে নেবো। আর যদি থাকে 1-2 পিস তাহলে কালকে খাওয়া হবে। তো এদিকে রান্না আমার হয়ে গেছে কমপ্লিট, মাছের ঝোলটাও আমি কিন্তু রেডি করে নিয়েছি। আর গ্যাস অফ করার পরেই কিন্তু আমি ওপর দিয়ে ধনেপাতাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, কারণ ধনেপাতার যে একটা সুন্দর গন্ধ, তো সেটা কিন্তু চলে যাবে, ওই জন্য ঢাকা দিয়ে রাখলাম। আর ভাতও করে নিয়েছিলাম, ভাতটাও নিয়ে এসেছি, কারণ ভাত তো আমি কলতলাতে উবুর দিই তোমরা জানোই। তো আজকে দুপুরের খাবারে হচ্ছে কুমড়ো আর উচ্ছে একসাথে ভাজা করেছি, উচ্ছে কুমড়ো ভাজা, মাছের ঝোল, তার সাথে রয়েছে ভাত। আর সুজির জন্য একটা মাছ সেদ্ধ করতে বসিয়েছি। আর এখানে রয়েছে আগের দিনের তৈরি পুচকুসোনার গায়ে মাখার তেল, যেটা আমি নিম পাতা আর কাঁচা হলুদ দিয়ে করেছি। তো এখান থেকে কিছুটা ওকে আমি এখন গায়ে লাগিয়ে দেবো, এখন স্নান করবে। আমার অশুভত্ব হয়েই গেছে, আর ও স্নান করার পরেই আমরা খাওয়া দাওয়া করব। আর বাকি তেল যেটা থাকবে সেটাকে ভালো করে চিপড়ে নিয়ে আমি একটা কাচের বয়ামের মধ্যে রাখবো, কারণ ঘরে তৈরি করা হোমমেড যে তেলগুলো হয় বা যে কোনো জিনিস তৈরি করা হলে পরে সেটা কিন্তু কাচের বয়ামে রাখলে অনেক দিন ব্যবহার করা যায়। আর যেটুকু তেল বানিয়েছি পুচকুসোনার বলতে গেলে এখন কিন্তু 1 মাসের উপরে হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের সব সময় খেয়াল রেখো।